আজকে আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়। প্রথমে আমি বলে দিই যে অ্যাবস্ট্রাক্ট কোথায় থাকে। অ্যাবস্ট্রাক্ট থাকে আসলে যে কোনো আর্টিকেলের টাইটেলের ঠিক নিচেই থাকে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্টের সঙ্গে টাইটেলের কিন্তু একটা যোগাযোগ থাকে। তো সেই যোগাযোগের কথাটা আমি শেষে বলবো। এখন আমরা বলে নিই যে অ্যাবস্ট্রাক্টটা আমরা কিভাবে লিখব। কোনো কিছু কিভাবে লিখব, কোনো কিছু কিভাবে করব বোঝার জন্য আমাদের কিন্তু জানতে হবে সেই অ্যাবস্ট্রাক্টে বা ওই জিনিসটার মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে। কম্পোনেন্ট মানে উপাদান রয়েছে। তো অ্যাবস্ট্রাক্টে আপনারা যদি খুব মনোযোগ দিয়ে শুনেন, ৬টা উপাদান রয়েছে এবং এই ৬টা উপাদান যদি আপনারা নিশ্চিত করতে পারেন যে আপনার অ্যাবস্ট্রাক্টে অবশ্যই থাকবে, তাহলে যে কোনো কনফারেন্সে, যে কোনো জার্নাল এডিটর আপনার অ্যাবস্ট্রাক্টে অবশ্যই গুরুত্ব দিবেন এবং আপনার যদি আর্গুমেন্টগুলো ঠিক থাকে, কম্পোনেন্টগুলো ঠিকঠাক মতো লিখে থাকেন, তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স রেট অনেক হাই হবে। 80 to 90% অ্যাকসেপ্টেন্স রেট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন অ্যাবস্ট্রাক্টের কম্পোনেন্টগুলো চিনে ফেলি। প্রথমত আমরা ভাববো যে অ্যাবস্ট্রাক্টের প্রথম যে কম্পোনেন্ট সিকোয়েন্সিয়ালি, মানে শুরুতেই থাকবে প্রবলেম, হ্যাঁ, বা প্রবলেম স্টেটমেন্ট। এখন প্রবলেম স্টেটমেন্ট কি? যে হোয়াট ট্রিগার্স ইউর রিসার্চ, মানে কোন সমস্যা আপনার এই রিসার্চটাকে জন্ম দিয়েছে বা রিসার্চটাকে উদ্বুদ্ধ করেছে বা আপনি রিসার্চে এসেছেন বা আগ্রহী হয়েছেন। একটা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক আপনি এরকম একটা রিসার্চ করতে চান যে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুলে যে ইএমআই বা ইংলিশ অনলি ইনস্ট্রাকশন, ইংলিশ মিডিয়াম বা ইংরেজি ভাষা শুধুমাত্র ব্যবহার করা হয়। তো এইটা আপনার কাছে মনে হচ্ছে যে অন্য লার্নারদের জন্য সমস্যার কারণ হতে পারে। অন্য লার্নার কারা? অন্য লার্নার বলতে এখানে যেহেতু আমাদের ইএফএল কনটেক্সট বা এখানে আমাদের ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, তো সকল লার্নার কিন্তু ইংলিশ ইনস্ট্রাকশন হিসেবে টিচাররা যদি ব্যবহার করেন, তারা কিন্তু এখান থেকে সমানভাবে উপকৃত নাও হতে পারেন। এটা আপনার মনে হলো, তো এটাই হচ্ছে আপনার প্রবলেম। তো প্রবলেম বলতে এখানে সমস্যা না, প্রবলেম বলতে কোন জিনিসটা আপনার রিসার্চকে ট্রিগার করেছে। তো এটা আপনার অবজারভেশনের মাধ্যমে পাওয়া যাবে। কিসের অবজারভেশন? আপনাকে দৈনন্দিন জীবনেও অবজার্ভ করতে পারেন, অথবা আপনার পড়তে পড়তে বিভিন্ন আলোচনা বা রিসার্চ বা গবেষণা পড়তে পড়তে আপনার মনে হতে পারে যে বিষয়টা তো এভাবে হচ্ছে, আচ্ছা এইভাবে হলে তো একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, কারো না কারো সমস্যা হচ্ছে। তো এটাই হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্ট, সেটা আপনি শুরুতেই বলে দিবেন। তো এখানে আমি কি বলতে পারি? আমরা বলতে পারি যে ইংরেজি স্কুলগুলোতে, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে শুধু ইংরেজি ভাষা যে ব্যবহার করা হয়, ইংরেজি ভাষা ব্যবহার করার কারণে কিছু কিছু লার্নার আছে যে তারা এই কন্টেন্ট বা আপনার যে লেসন সেটা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারছে না। এটাই আপনার প্রথম লাইন, এটাই আপনার প্রবলেম স্টেটমেন্ট। তো এখন দ্বিতীয় কম্পোনেন্টে যাই। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে এইম, মানে আপনার লক্ষ্য। কিসের লক্ষ্য? রিসার্চের লক্ষ্য। এখানে আপনি ভাবতে হবে, আপনার প্রবলেম স্টেটমেন্ট তো আপনি বলে ফেলেছেন, এখন আপনি এই প্রবলেমটাকে অ্যাড্রেস করে আপনি কি করতে চান, কোথায়, আপনার এই পেপারে কি করতে চান। তাহলে আপনি বলে ফেলবেন যে দিস পেপার আর্গিউস দ্যাট ইনস্টিড অফ ইংলিশ অনলি ইনস্ট্রাকশন, মাল্টিলিঙ্গুয়াল ইনস্ট্রাকশন বা ট্রান্সল্যাঙ্গুয়েজিং। ট্রান্সল্যাঙ্গুয়েজিং মানে হচ্ছে যে ইংরেজিও ব্যবহার করবে, বাংলাও ব্যবহার করবে। ট্রান্সল্যাঙ্গুয়েজিং, হাউ ট্রান্সল্যাঙ্গুয়েজিং হেল্পস লার্নার্স। হ্যাঁ, সো দিস পেপার আর্গিউস ইনস্টিড অফ ইংলিশ অনলি ইনস্ট্রাকশন, ট্রান্সল্যাঙ্গুয়েজিং ক্যান বি বেনিফিশিয়াল ফর লার্নার্স। তাহলে আপনি দেখেন, প্রথমে আপনি প্রবলেম বললেন, তারপর আপনি এইম বললেন, মানে এই পেপারটা ওই প্রবলেমটাকে কিভাবে অ্যাড্রেস করে, এবং এই পেপারের এইমটা কিন্তু আপনি বলে ফেললেন। এখন আপনি ভাবতে পারেন, তো আমি তো সবকিছুই বলেই ফেললাম, তাহলে আমি কি করব? আসলে অ্যাবস্ট্রাক্ট কিন্তু তাই, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনি বলে ফেলা, অ্যাবস্ট্রাক্ট ধরে রাখা না। পুরো পেপার পড়ার আগেই একজন অডিয়েন্স কি করবে, জেনে যাবে আপনি কিভাবে চিন্তা করছেন এই পেপারে। তাহলে আমরা আবার যাই, প্রবলেম স্টেটমেন্ট, তারপরে আমরা বলবো এইম। তো প্রবলেম অ্যান্ড এইম বলার পরে আপনাদেরকে ভাবতে হবে যে কনসেপচুয়াল থিওরাইজিং, তৃতীয় কম্পোনেন্ট আমাদের কনসেপচুয়াল থিওরাইজিং অর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি? তো আপনি তো ঠিক আছে, আপনার আর্গুমেন্ট করবেন যে ট্রান্সল্যাঙ্গুয়েজিং করলে অন্যান্য লার্নাররা উপকৃত হতে পারে, কিন্তু এটা আপনি হাওয়ার উপরে বলতে পারবেন না। যেহেতু একাডেমিয়া, আপনাকে কোনো না কোনো থিওরি, কোনো না কোনো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে বলতে হবে। এখন আপনাকে বলে দিতে হবে কোন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বা কোন থিওরিতে নির্ভর করে আপনি আর্গুমেন্টটা করছেন। তো এখানে আমাদের উদাহরণটা যদি টেনে নিয়ে যাই, তাহলে আপনি বলতে পারেন যে ট্রান্সল্যাঙ্গুয়েজিং অ্যান্ড হচ্ছে আইডিওলজি, যে আইডিওলজি অফ স্টেক হোল্ডার্স। এই যে আমি আইডিওলজি কথাটা ব্যবহার করলাম, এটা হলো কনসেপচুয়াল একটা ফ্রেমওয়ার্ক, বা ট্রান্সল্যাঙ্গুয়েজিং থিওরি ব্যবহার করলাম, এটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনি বলে ফেললেন যে আমার আইডিওলজি অ্যান্ড ট্রান্সল্যাঙ্গুয়েজিংয়ের উপর নির্ভর করে আমি আমার এই গবেষণার এই আর্গুমেন্টটা করতে যাচ্ছি। তার মানে কিন্তু আমরা 3টা কম্পোনেন্ট কাভার করে ফেললাম। আবারও যাই একটু রিভিউ করার জন্য। প্রথমে হচ্ছে প্রবলেম,
তারপরে হচ্ছে এইম, তারপরে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এখন চতুর্থ কম্পোনেন্টে আসি। চতুর্থ কম্পোনেন্টকে আমরা বলবো ডিটেলস অফ দ্য স্টাডি। এখন ডিটেলসের মধ্যে অনেক কিছুই আসতে পারে। ডিটেলসের মধ্যে আসতে পারে রিসার্চ কনটেক্সট, মানে কোথায় আপনি রিসার্চটা করেছেন, রিসার্চ সাইট আসতে পারে। আমাদের উদাহরণে আমরা বলতে পারি যে আমি আমার গবেষণাটা ঢাকা শহরের কতগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে আমি করেছি। ধরা যাক যে 6টা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি করেছি, এটাই আমার রিসার্চ কনটেক্সট, হ্যাঁ, বা রিসার্চ সাইট। এবং আমার পার্টিসিপেন্টস ছিল, ধরা যাক আমি বলছি যে টিচার ছিল 6 জন আর লার্নার ছিল 10 জন। হ্যাঁ, কোন লার্নার? সেই ইংলিশ মিডিয়াম স্কুলের লার্নার আর টিচার। তো তারা হচ্ছে আমার কি বলবো পার্টিসিপেন্টস। তার মানে হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কি কি জিনিস আমরা উল্লেখ করলাম, রিসার্চ কনটেক্সট, রিসার্চ সাইট, পার্টিসিপেন্টস। এবং তারপরে আমি ভাববো যে এখানে স্যাম্পলিং, আমি কি স্যাম্পলিং ব্যবহার করছি, মানে এই যে আমরা যাদের কাছ থেকে ডেটা কালেক্ট করব তাদেরকে আমরা কিভাবে পেয়েছি। তো আমরা বলতে পারি আমি পারপাসিভ স্যাম্পলিং করেছি। পারপাসিভ স্যাম্পলিং মানে হচ্ছে যে এই স্কুলটা বা এই লার্নারদের সঙ্গে আমার যোগাযোগ আছে বা আমার এক্সেস আছে স্কুলের, সেই জন্য আমি ওদের কাছে গিয়েছি। অন্যদের কাছেও যেতে পারতাম, ওদের কাছে গিয়েছি। তো এটাকে আমরা বলছি স্যাম্পলিং। তো রিসার্চ যে আমরা করছি এই কম্পোনেন্টের মধ্যে আমাদের ডিটেলসের মধ্যে তাহলে রিসার্চ কনটেক্সট, রিসার্চ সাইট, পার্টিসিপেন্টস, স্যাম্পলিং, ডেটা কালেকশন মেথড, এই জিনিসগুলো থাকবে। সো ডেটা কালেকশন মেথডের মধ্যে যদি আসি তাহলে আপনাকে বলতে হবে যে কিভাবে আপনি ডেটাটা কালেক্ট করেছেন। আপনি বলতে পারেন আই কন্ডাক্টেড সেমি স্ট্রাকচার ইন্টারভিউ বা সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ, অথবা আমি বলতে পারি যে আমি কালেক্ট করেছি যে এমন হতে পারে ফোকাস গ্রুপ ডিসকাশন, ওই লার্নারদেরকে নিয়ে আপনি একটা কমন কোয়েশ্চেন করেছেন, তারা নিজেদের মধ্যে কথা বলেছে। তার মানে আমরা এই আলোচনায় আমরা বলতে পারছি যে আমি এই রিসার্চে ব্যবহার করেছি সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ ব্যবহার করেছি এবং ফোকাস গ্রুপ ডিসকাশন মেথড ব্যবহার করেছি। এটা হচ্ছে আপনার ডেটা কালেকশন মেথড। এবং এরপর আপনি ডেটা অ্যানালিসিস কীভাবে করেছেন সেটাও বলে ফেলবেন। তখন আপনি বলতে পারেন যে আমি ডেটা অ্যানালিসিস করেছি, হতে পারে যে এন ভিভো সফটওয়্যার আমি ব্যবহার করেছি, এই কথাগুলো আপনি এখানে বললেন। তো আমরা আবারও শুরুর দিকে চলে যাই যে এইম মানে রিসার্চ, আমাদের অ্যাবস্ট্রাক্টের প্রথমটা ছিল প্রবলেম, তারপর রিসার্চ প্রবলেম, তারপর ছিল এইম, তারপরে ছিল কি কনসেপচুয়াল থিওরাইজিং বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তারপরে ছিল ডিটেলস। এখন আমরা পঞ্চম কম্পোনেন্টে যাব। পঞ্চম কম্পোনেন্টে আপনি ফাইন্ডিংসটা বলে ফেলবেন। ফাইন্ডিংসটা কি? ফাইন্ডিংসটা হচ্ছে যে আপনি যে ওই যে ডেটা কালেক্ট করেছেন, দেখা যাচ্ছে যে ফাইন্ডিংস এটাই আসছে, যারা স্টেক হোল্ডার্স এখানে টিচার অ্যান্ড স্টুডেন্টস, তারা বলেছে যে ইংরেজি ভাষা, শুধু ইংরেজি ভাষার পরিবর্তে বাংলা এবং ইংরেজির মধ্যে দুইটাই ভাষা ব্যবহার এবং ট্রান্সল্যাঙ্গুয়েজিং করলে তারা কন্টেন্ট মানে লেসন তারা খুব ভালো মতো বুঝতে পারেন, এই কথাটা আপনি বলে ফেলবেন। তার মানে আপনার রিসার্চের ফাইন্ডিংস এইটা। সো রিসার্চ ফাইন্ডিংস বলার পরে আপনি বলবেন ইমপ্লিকেশন অফ দ্য স্টাডি। ইমপ্লিকেশন অফ দ্য স্টাডি মানে কি? মানে হচ্ছে এই যে আপনি রিসার্চটা করলেন এটা কিভাবে মানুষের উপকারে লাগবে বা কি কি চেঞ্জ এটা আনতে পারে, সেটাই হচ্ছে রিসার্চের সিগনিফিকেন্স বা রিসার্চের ইমপ্লিকেশন অফ দ্য স্টাডি। এখানে উদাহরণটা আমরা যদি টেনে নিয়ে যাই, আপনি বলতে পারেন যে আমার এই ফাইন্ডিংস যারা পলিসি মেকার, যারা নাকি ভাষা শিক্ষা নিয়ে কাজ করেন, কারিকুলাম নিয়ে কাজ করেন, সেই পলিসি মেকারদেরকে একটা নতুন চিন্তা দিবে যে শুধুমাত্র ইংরেজি ভাষা তারা ব্যবহার না করে ইংরেজি এবং বাংলার মধ্যে যে সমন্বয় বা ট্রান্সল্যাঙ্গুয়েজিং এটা যদি ব্যবহার করেন, হয়তো তারা দেখতে পাবেন যে লার্নাররা অনেক দ্রুত বা ভালো কিছু শিখতে পারছে। তো আপনার রিসার্চের সিগনিফিকেন্স কিন্তু এটাই হচ্ছে ইমপ্লিকেশন। তো এখন আমরা একটু র্যাপ আপ করি। আমরা শুধু বলবো যে এই টোটাল যে অ্যাবস্ট্রাক্টের কম্পোনেন্টগুলো, সেগুলো আপনি যদি খুব বেশি বেশি দেখেন, ভালো জার্নাল আর্টিকেল, ভালো আপনি যদি কোনো জার্নালে যান, অনেক রিসার্চ পেপার দেখেন, তাহলে কিন্তু এগুলি আপনি খুঁজে পাবেন। হয়তো সিকোয়েন্সগুলো একই রকমই থাকবে, হ্যাঁ, এগুলো ন্যাচারাল সিকোয়েন্স, যে প্রথমে থাকে কি প্রবলেম, তারপরে থাকে হচ্ছে এইম, তারপরে থাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল, এটাকে অনেকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে বলে, এই জন্য আমি দুইটা কথা বলেছি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক স্ল্যাশ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে যে ডিটেলস, হ্যাঁ, এবং তারপরে হচ্ছে ফাইন্ডিংস, অ্যান্ড ফাইনালি হচ্ছে ইমপ্লিকেশন অফ দ্য স্টাডি। তো এই 6টা কম্পোনেন্ট যদি আপনি মনে রাখেন, বুঝতে পারেন এবং জার্নালগুলোতে দেখেন, যে বারবার দেখেন, অবশ্যই আপনার মধ্যে সেই আত্মবিশ্বাস চলে আসবে এবং আপনি নিজেও এই কম্পোনেন্টগুলো এনশিওর করে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবেন। এবং আমি আগেই যে কথাটা বলেছিলাম যে আপনার অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্টেন্স রেট অনেক বেড়ে যাবে, 80 to 90%। এটা মানে আপনি কনফারেন্সে দিবেন অ্যাকসেপ্ট হয়ে যাবে, জার্নালে দিবেন অ্যাকসেপ্ট হয়ে যাবে। কারণ কি, প্রত্যেকেরই দেখার চোখটা এরকমই, এডিটর যারা বা কনফারেন্স যারা অর্গানাইজার কনভেনর, তাদের দেখার চোখ এরকমই। বা অ্যাবস্ট্রাক্ট রিভিউয়ার, আমরা যখন অ্যাবস্ট্রাক্ট রিভিউয়ার হিসেবে কাজ করি তখন আমরা এগুলোই দেখি যে একজন রিসার্চার এই কম্পোনেন্টগুলো দিয়েছে কিনা। যদি দেখি সে দিচ্ছে না বা এলোমেলো কথা বলছে, তখন আমরা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলি এবং আমরা রিজেক্ট করে দিই। এখন ফাইনালি যে কথাটা আমি বলেছিলাম যে টাইটেলের সঙ্গে কিন্তু যোগাযোগ থাকে, কিসের?
ওই রিসার্চ কোয়েশ্চেনের যোগাযোগ থাকে টাইটেলের। রিসার্চ কোয়েশ্চেন এখানে আপনি কোথায়, ওই যে আপনি বললেন যে এখানে রিসার্চ কম্পোনেন্টগুলো যে ডিটেলস কী ছিল, ডেটা কালেকশন মেথড কী ছিল, হ্যাঁ, যে এগুলোর না শুধুমাত্র রিসার্চ কোয়েশ্চেন টাইটেলের সাথে যোগাযোগ থাকে। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে অ্যাবস্ট্রাক্ট লেখার সময় আপনি ভাববেন যে টাইটেলের যে স্পিরিটটা যেন অ্যাবস্ট্রাক্টে আসে। ইনফ্যাক্ট টাইটেলের কথাটা এখানে না বললেই নয়। টাইটেলের কথাটা কেন আমি বলছি বারবার, টাইটেলটা সবার পরে সিদ্ধান্ত নিতে হয়। অ্যাবস্ট্রাক্ট আগে লিখেন, পেপার আগে কমপ্লিট করেন, তারপরে রিসার্চ কোয়েশ্চেন দেখেন কোথায় আছে, সেই রিসার্চ কোয়েশ্চেনটা বলে দেবে টাইটেল আপনার কেমন হবে। সো আমাদের আলোচনাটা আমরা এখানেই শেষ করি। আশা করি আপনারা অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে গেছেন। ধন্যবাদ।